আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশ এবং প্রবাদ যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখবেন, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় আবারও বৈঠক হয়েছে। সেখানে তারা ঐক্যমত্যের বিষয়ে কিছুটা সংস্কারের বিষয়ে কথা বলেছেন এবং নির্বাচনের কথাও বলেছেন। ডিসেম্বরে নির্বাচন কেন হবে না সেটা যুক্তি তর্ক হয়েছে। এনসিপি বলেছেন আগের জুলাই সনদপত্র। দেখা যাক সব মিলিয়ে আগামী প্রধান উপদেষ্টা জনগণকে কী আশ্বাস দেয়, কবে নির্বাচন হবে সেটা আসলে দেখার বিষয়। চলুন আমরা আর দেরি না করে সংস্কার বিষয়ে যে আলোচনা হয়েছে রাজনৈতিক দলের সাথে, যে সংস্কারের বিষয়ে ইতিমধ্যেই একটা ঐক্যমত্য তৈরি হয়েছে, আর মিটিং এর প্রয়োজন হচ্ছে না। এখন বাস্তবায়ন করার আসলে পালা। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে কিছু কিছু সংস্কার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, কিছু কিছু সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধানের পরিবর্তন প্রয়োজন হবে, সেটার জন্য নিশ্চয়ই একটা পার্লামেন্ট লাগবে। এবং কিছু কিছু সংস্কার চাইলে এখনই বিভিন্ন মন্ত্রণালয় তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কিছু আইন অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে। তবে যেহেতু বাংলাদেশের 50 বছরের ইতিহাসে আমরা এটাকে আমাদের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে আমরা মনে করি, সেজন্য আমরা বলেছি যে এই ঐতিহাসিক প্রেক্ষাপটে রাষ্ট্রের সংস্কারগুলোতে যে আমরা এতগুলো রাজনৈতিক দল এবং নাগরিকরা ঐক্যমত্য পোষণ করছি, এইটাকে জুলাই সনদ না বলে বরঞ্চ একবারে এটাকে একটা জাতীয় সনদ হিসেবে আমরা গ্রহণ করে একটা গণভোটের মাধ্যমে এর একটা গণভিত্তি দিতে পারি। দ্বিতীয়ত, আপনারা জানেন যে গত কয়েকদিন আগেও থাইল্যান্ডে বেশ কয়েকজন আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের যতটুকু আমরা দেখেছি অনেকেরই শারীরিকভাবে পঙ্গুত্বের একেবারে শেষ প্রান্তে চলে গিয়েছে। তাদের চিকিৎসা এখনো বিদেশ পাঠাতে সময় লাগছে, এখন অনেকে যেতে পারে নাই, 9 মাস লাগছে। তো এর মধ্যে দিয়ে আমরা প্রধান উপদেষ্টার সামনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের আইন উপদেষ্টা ছিলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি তারা জুলাইয়ের আহতদের চিকিৎসার ব্যবস্থাপনা এবং তাদের সহায়তায় ব্যর্থতার পরিচয় দিয়েছে যারা দায়িত্বে ছিলেন। সুতরাং এটা সেনাবাহিনীর কাছে দিলে ম্যানেজমেন্টটা ভালো হবে। সরকারের প্রতি শুরুর দিকে যে একটা অভূতপূর্ব সমর্থন ছিল, সব রাজনৈতিক দলের একটা সহযোগিতা করার মনোভাব ছিল। সরকারের বেশ কিছু উপদেষ্টার বেশ কিছু কর্মকাণ্ড, রাজনৈতিক মন্তব্য সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব তৈরি করেছে, একটা সন্দেহ সংশয়ের সৃষ্টি করেছে। আমরা সেই সমস্ত উপদেষ্টাদেরকে অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আমরা দাবি জানিয়েছি। একই সাথে আমরা এটাও বলেছি, অতীতের ঘটনা টেনে যে আপনারা জানেন যে 2023 সালের 28 অক্টোবর বিরোধী দলের আন্দোলন সংগ্রামের পর 24 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন সম্পন্ন করার জন্য তৎকালীন ফ্যাসিস্ট সরকার এবং তার দোসররা প্রায় 32,000 বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। কিন্তু গত 9 মাসেও এই ফ্যাসিবাদের সাথে জড়িত এবং তার সহযোগী 3200 জনকেও গ্রেপ্তার করা হয় নাই। বরঞ্চ আমরা দেখেছি যে শেখ হাসিনার গত 16 বছরের গুম খুন, লুটপাট এবং দুর্নীতির অন্যতম সহযোগী জাতীয় পার্টির যে আস্ফালন, আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা বলেছি। একই সাথে যেহেতু নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বলছে দ্রুত সময়, প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বর থেকে জানুয়ারি, আমরা বলেছি যে ডিসেম্বরে হলে ভালো, ডিসেম্বরের আগে কেন নয়, ডিসেম্বরের আগেও ইলেকশন হতে পারে। সামগ্রিকভাবে আমরা সহ সব দলই নির্বাচনের একটা সুনির্দিষ্ট দিন, তারিখ কিংবা মাস, এই সময়টা প্রধান উপদেষ্টার কাছে আমরা জানতে চেয়েছি। প্রধান উপদেষ্টা কি বলেছেন আপনাদের? তিনি নির্বাচনের বিষয়ে ওইভাবে আসলে এই বক্তব্য মোটা দাগে সব রাজনৈতিক দলই বলেছে, এবং জাপানে যে লিঙ্ক এশিয়া ফোরামে যে একটা বক্তব্য ছিল, সের মধ্যে একটি দল নির্বাচনের ডিসেম্বরে চেয়েছে। এই বক্তব্য যে সঠিক নয় সেটা ওখানে বলেছে অনেক দলই, তো নির্বাচন 54টি দল, এবং আজকেরও আই থিঙ্ক তিনটি দল ব্যতীত বাকি দলই কিন্তু নির্বাচনের জন্য দ্রুত একটা রোডম্যাপ চেয়েছে, এবং নির্বাচনটা যে ডিসেম্বরের মধ্যে হওয়া প্রয়োজন সেই বিষয়ে বক্তব্য রেখেছেন। প্রধান উপদেষ্টা এই সমস্ত স্পেসিফিক বিষয়ে এত ডিটেইলে জান নাই। তিনি এই যে একটা ঐক্য তৈরি হয়েছিল সরকার গঠনের শুরুতে, ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করতে চান এবং নির্বাচনও দিতে চান, সেটি আমাদেরকে জানিয়েছেন। যদি আপনি অভিযোগটা আগে দিতেন তাহলে কিন্তু আপনার বিচারটা, আপনার যে হুকুমের অভিযোগের বিচারটা আরো আগে শুরু হতো, সেক্ষেত্রে আপনার কিছুটা অনুশোচনা হয় কিনা? আমার কেন মামলা করতে দেরি হলো? আপনারা যদি প্রত্যেকদিন আমার কার্যক্রমগুলো দেখেন, রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম, সংস্কার কার্যক্রম, এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন। আরও অনেক আগে আসার কথা ছিল মামলা করার জন্য। বিভিন্ন রকমের ব্যস্ততা এবং তথ্যপত্র সংগ্রহ করতে একটু দেরি হয়েছে, যার জন্য আমি বেশ কয়েক মাস আগে যেটা করতে পারতাম সেটা আমার দেরি হয়ে গেল। আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম। আমার এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি,
শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে। তবে আরও অন্য অনেক আসামি ইনভেস্টিগেশন পর্যায়ে বেরোবে, যেগুলো আমার পক্ষে এখনও আইডেন্টিফাইড করা সম্ভব হয়নি। শুধু আমি আমার মামলার কথা বলবো না, বাংলাদেশের গত ফ্যাসিস্ট রেজিমে, শেখ হাসিনার অবৈধ ফ্যাসিস্ট রেজিমে যারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছেন আমার মতো, যারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন, যারা পুলিশি নির্যাতনে মৃত্যুবরণ করেছে, যারা বিভিন্নভাবে আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা অপঙ্গত্ব বরণ করেছে, বিভিন্নভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয়, যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেজন্য আহ্বান জানাচ্ছি। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেজন্য সরকারকে আহ্বান করব যাতে লজিস্টিক সাপোর্ট, ইনভেস্টিগেশন টিম বাড়ানো, প্রসিকিউশন টিম বাড়ানো সহ যত রকমের সহায়তা প্রয়োজন সরকার যেন করে। আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সহায়তা আমাদের জন্য আমাদের ক্ষেত্রে প্রযোজ্য তা আমরা সহায়তা করব। তবে বিচার বিভাগ স্বাধীন এবং স্বাধীন বিচার বিভাগের মধ্য দিয়ে আমরা আশা করি এই বিচারিক প্রক্রিয়া চালু থাকবে এবং আন্তর্জাতিক মহল আর দেশের অভ্যন্তরে সবাই যেন এটা দেখতে পায় যে একটা সুবিচার নিশ্চিত হচ্ছে, এখানে কোনো পক্ষপাত করা হচ্ছে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। যেভাবে ওপেন কোর্ট ট্রায়ালটা মানুষ সরাসরি দেখতে পাচ্ছে, এটা আমাদের দেশের জন্য একটা নজির স্থাপন করেছে। আশা করি এখন উন্মুক্ত আদালতের বিচার কার্যক্রম যদি সর্বসাধারণ দেখতে পারে তাহলে সেখানে সুবিচার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই কার্যক্রম যেন আমরা সর্বক্ষেত্রে প্রচলন করতে পারি সেটার জন্য প্রচেষ্টা নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। রাজু ভাই, আপনি নিজেই স্বীকার করেছেন যে অভিযোগটা দায়ের করতে কিছুটা দেরি হয়েছে, কিন্তু একই সাথে যদি আপনি অভিযোগটা আগে দিতেন তাহলে কিন্তু আপনার বিচারটা, আপনার যে গুমের অভিযোগের বিচারটা আরও আগে শুরু হতো, সেক্ষেত্রে আপনার কিছুটা অনুশোচনা হয় কিনা প্রশ্ন, এটা 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হলো যে বিএনপি এই যে অভ্যুত্থান পরবর্তী এখন পর্যন্ত শহীদ এবং আহতদের সাথে কারোর সাথে সেভাবে বসেনি, ওভারঅল যদি বসার কথা বলি, এটা কি বিএনপির রাজনৈতিক কোনো ব্যর্থতা কিনা? আপনার শেষের দিকের তথ্যটা আগে বলে এটা সঠিক নয়। আমাদের আলাদা আলাদা সেল আছে, শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ করা, তাদেরকে সহযোগিতা করা, তাদের পরিবারকে সহযোগিতা করা, সে সন্তানদের জন্য আমরা ভবিষ্যতে তাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সহ সমস্ত চিকিৎসা সবকিছু আমরা নিয়েছি দায়িত্ব। এরকম অনেকগুলো আপনারা দেখবেন কার্যক্রম, বিশেষ করে মাননীয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি সরাসরিও ভিকটিম পরিবারের সাথে কথা বলেন, ভিডিওতে আপনারা দেখবেন। সুতরাং আপনার শেষের তথ্যটা আমি একটু ভিন্নমত পোষণ করি। আর আমার কেন মামলা করতে দেরি হলো, আপনারা যদি প্রত্যেকদিন আমার কার্যক্রমগুলো দেখেন, রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম, সংস্কার কার্যক্রম, এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন। আর তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেয়া, যাতে করে এই মামলাটা আমরা প্রমাণ করতে পারি, সেটার জন্য একটু সময় লাগে। তারপরেও আমি কিছুদিন বিলম্ব হয়েছে, সেজন্য এটার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি জানি যে এই বিলম্বের জন্য আমাকে জিজ্ঞেস করা হবে। আমি কি দেখতে চাই সেটা ন্যায় বিচার না, আইন যেভাবে মনে করবে, বিচারে যেভাবে সাব্যস্ত হবে সেটাই আমরা মেনে নেব। আমি তো চাইব সর্বোচ্চ সাজা হোক, কিন্তু আইন আদালত সেটা সিদ্ধান্ত নেবে যে কোন সাজা তাদেরকে প্রমাণ করা হবে, দেয়া হবে এবং কিভাবে আমরা প্রমাণ করতে পারলাম সেটার উপর নির্ভর করবে। সুতরাং বিচারের বিষয়ে কিন্তু স্পেসিফিক এভাবে বলা যায় না যে আমি অমুকের ফাঁসি চাই, অমুকের এই চাই। আমাকে প্রমাণ করার দায়িত্ব আমার, এবং কোর্ট বুঝবে, আদালত সিদ্ধান্ত নেবে কোন সাজা দিবে। আমার প্ল্যান্টের মধ্যে যতটুকু আছে যে শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, বেনজির আহমেদ, একেএম শহীদুল হক, মেজর জেনারেল জিয়াউল হাসান, আসাদুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম, এই পর্যন্ত আমরা নাম মেনশন করেছি এবং আননোন অনেক কথা। সেই ধারাবাহিকতা এটা স্পষ্ট করে বোঝা যায় যে এই মামলা দীর্ঘ সময় চলবে। আমরা জানি যে সামনে একটা নির্বাচন আসতেছে, একটা নির্বাচনের দাবি আসতেছে, সেই ক্ষেত্রে যদি নির্বাচন পরবর্তী সময় যদি সরকার আসে, তাহলে এই যে মামলার ধারাবাহিকতা, এই বিচার কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অবশ্যই সেটা শুধু বিএনপির প্রতিশ্রুতি নয়, এই জাতির আকাঙ্ক্ষা, জুলাই আগস্টের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা, সমগ্র জাতির প্রত্যাশা, এই জনগণের প্রত্যাশা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। শুধুমাত্র জুলাই আগস্টে জাতিসংঘের রিপোর্ট অনুসারে 1400 শহীদ হয়েছে, 2000-এর বেশি আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধত্ব বরণ করেছে। বিগত 15-16 বছরে 7100
88 জন আমার হাতে তালিকা আছে যারা বিভিন্ন রকমের পারসিকিউশনের মাধ্যমে হয় মৃত্যুবরণ করেছে, হত্যা করা হয়েছে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কথা তো বললাম 709, জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে প্রায় 2700-র মতো, পুলিশ কাস্টডিতে মারা গেছে অসংখ্য। এইভাবে যারা নির্যাতিত হয়েছে, যারা নির্বাসিত হয়েছে, যারা কারাবাসে গিয়েছে, যারা অন্ধত্ব বরণ করেছে, চিরতর অপঙ্গত্ব বরণ করেছে, শিকার হয়েছে হত্যাকাণ্ডের, এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ। তবে এতগুলো বিচার করার জন্য আমাদের হয়তো ভবিষ্যতে আরো ট্রাইব্যুনাল বাড়াতে হবে, প্রসিকিউশন টিম বাড়াতে হবে, ইনভেস্টিগেশন টিম বাড়াতে হবে। এগুলো আমাদের প্রতিশ্রুতি, জাতির কাছে সমগ্র জাতির প্রত্যাশা, আমাদের প্রতিশ্রুতি তো বটেই, এগুলো কন্টিনিউ করতে হবে। সমস্ত রেকর্ড সবকিছু আমাদের কাছে আছে, কিন্তু বিচার যারা প্রার্থী তাদেরকে দয়া করে এসে মামলা দায়ের করতে হবে, এইটুকু তাদের কাজ। আপনারা আন্তর্জাতিক অপরাধ অনেক দেখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক অপরাধের কথা আপনারা শুনেছেন, নুরেমবার্গ ট্রাইব্যুনালের কথা শুনেছেন। এগুলো একদিনে সমাপ্ত হয়নি, ইট টেক্স টাইম, এবং এরপর হয়তো আপিল হবে, যা কিছু হবে, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশে যাতে ভবিষ্যতে এই রকমের কোনো আর কেউ কোনো ফেসিস্টের কোনো জন্ম না হয়, কোনো ফেসিবাদের জন্ম না হয়, সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা যেমন আমরা কায়েম করতে চাই, এই বিচারও সুবিচার নিশ্চিত করেও আমাদেরকে সেটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা কিরকম চাই। আপনি পদত্যাগ করতে চান, সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপি নেতা নাহিদের কাছ থেকে। এটা আমাদের জন্য লজ্জাকর ব্যাপার। আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন, সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আপনি নিয়ে আসছেন? আজকে 28 লক্ষ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে, ওই তার সংস্কারের তো কোনো কথা বলে নাই। আজকে ব্যবসায়ীরা হাহাকার করতেছে, এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্থা দিয়ে তাদেরকে শেষ করে ফেলাচ্ছেন, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, ওই তাদেরকেও কথা বলার কোনো জায়গা নাই। আজকে নূর এখানে বসা, নূর জানে ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসছিল, আমরা প্রথমেই যে বলেছিলাম আপনি রাজনৈতিক বা জাতীয় সরকার করার দরকার নাই, তবে অন্তত পক্ষে আপনি 4-5 জন উপদেষ্টা নেন যাদেরকে মানুষ চিনে, যারা মানুষের সাথে আপনার মাঝখানের যে দূরত্বটা সেটা বোঝাতে পারে। কিন্তু আপনি আমাদের সেই কথা শোনেন নাই। আজকে আপনার যে উপদেষ্টারা আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না। তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে, কার দ্বারা ঠিক হচ্ছে। আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল কারা? আপনার আরেকটা সোর্স অফ পাওয়ার ছিল, যেটা আমার ভাই রাশেদ বলে গেল, যে আর্মি। আজকে কেন আর্মির এইভাবে কথা বলতে হয়? আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে? রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে? আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করে, পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না? ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই, আপনি বলেছেন ইউনূস সাহেব জাতির সামনে ডিসেম্বরের কথা। আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন, আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই। আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে? আমরা তো কনফিউশন ক্রিয়েট করি নাই। এই করিডোরের ইস্যু ইউনূস সাহেব আপনি নিয়ে আসছেন। আজকে কষ্ট লাগে, আজকে কষ্ট লাগে। আপনার প্রেস সচিব বলে নির্বাচন কবে? জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে। এটা কোনো ধরনের কথা? আপনি জাতিকে কি একটা লটারির মধ্যে ফেলে দেবেন? যে আজকে আপনি বলছেন আপনি সংস্কার করবেন। কিসের সংস্কার? এনসিপিকে ক্ষমতায় আনার সংস্কার, এনসিপিকে ভালো করার সংস্কার। দেখুন, এনসিপির প্রতি আমাদের দুর্বলতা আছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের প্রতি আমাদের দুর্বলতা আছে। আমি ব্যক্তিগতভাবে চাই, যদি এত বড় একটা সংসদ সামনে আসবে, তারা যদি ঠিক করে পলিটিক্স করে সামনে আসতে পারে, আল বি মোর দেন হ্যাপি। আমি শিওর আমার এখানে যারা বয়স আছে তারা হবে। কিন্তু তারা যে প্রথম থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আক্রমণের মুখে রেখেছে। এই যে একটা কথা তারা বলে যে বিএনপি আওয়ামী লীগ মুদ্রার এপিট আর ওপিট, আমরা আর আওয়ামী লীগরা বা অন্যান্য দলরা আমরা নাকি মুদ্রার এপিট আর ওপিট। ওনারা কোন কারণে এই কথা বলে? আজকে কি বিএনপি বাংলাদেশে 1400 লোক হত্যা করেছে? বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে? বিএনপি কি 3টা জাতীয় সংসদ নির্বাচন দিনের নির্বাচন রাতে করেছে? মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ ইজ আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ। বিএনপি আর আমরা রাজনৈতিক দল। আজকে বিএনপিকে আমি ধন্যবাদ জানাই যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, হয়তো ইলেকট্রাল রেটে আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি, কিন্তু রাজনীতিতে হয়তো আমরা রেলিভেন্ট। আজকে বিএনপি 31 দফা করার সময় আমাদের সাথে কথা বলেছে, আমাদের কাছ থেকে অনেক ধরনের অ্যাডভাইস নিয়েছে। কিন্তু কষ্ট লাগে এনসিপি আপনাদের জন্য, কারণ আপনারা এর মধ্যে ইনক্লুডেড অন্তর্ভুক্তি হতে পারেন নাই। আপনাদের দম্ভ, আপনাদের অহংকারের জন্য। মনে রাখবেন, সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না। আজকে ইউনূস সাহেব, আপনাকে আরেকটা কথা বলি, আপনার অ্যাসেট কি? ইউ আর নট আ পলিটিশিয়ান। আপনার অ্যাসেট ইন্টেগ্রিটি, আপনার ক্রেডিবিলিটি, আপনার অ্যাসেট। আজকে যখন আমরা দেখি আপনি কি আদমের লাইসেন্স নিচ্ছেন, আপনি ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন, আপনার অনেক কিছু মাফ হয়ে যাচ্ছে। আপনার ওখানে যে উপদেষ্টারা বসা, সেই উপদেষ্টারা রাত্রেবেলা এনসিপির সাথে বসে, সেখানে বসে কোন কফি হাউসে বসে সবকিছু ঠিক করছে। আপনার মন খারাপ, আপনি পদত্যাগ করতে চান, সেই জিনিস আমাদের জানতে হবে এনসিপি নেতা নাহিদের কাছ থেকে।
এটা আমাদের জন্য লজ্জাকর ব্যাপার। আপনি আজকে যে পারমিশনগুলি নিয়েছেন, এই পারমিশনগুলি হয়তো কোনো একটা গণতান্ত্রিক সরকার আসলে আপনি নিতে পারতেন, কিন্তু আজকে নিয়ে আপনার ইন্টিগ্রিটি অ্যাটাক করার, আপনার ইন্টিগ্রিটিকে প্রশ্নবিদ্ধ করার কোনো দরকার ছিল না। এই জন্য আমরা বলতে চাই, আমরা জানি আপনি রাজনীতিবিদ না, আমরা জানি আপনার আশেপাশে রাজনীতি নাই, আপনি এখন নির্বাচনের ডেটটা দিয়ে দেন বাংলাদেশে। আমরা সবাই বলছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা আপনি যদি দিয়ে দেন, এই দেশে সব কিছু একটা লাইনের মধ্যে চলে যাবে। আজকে ব্যবসায়ীরা ইনভেস্ট করে না কোথাও, তারা মনে করে ভাই ইলেকশনের পর কি হবে, প্রশাসন কারা আসবে, কোথায় কি হবে, চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে সব কিছু আপনি একটা কনফিউশনের মধ্যে আপনি ফেলে দিয়েছেন বাংলাদেশে। আজকে আমাদের কষ্ট লাগে, আমি রিপিট করতে চাই না, অনেকেই বলে আপনি বিদেশের মাটিতে কত বড় মিসলিডিং ইনফরমেশন দেন। আপনি বলে একটা বিএনপির মতো একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না। তো আপনি তো ওই রাজনৈতিক দলটার দৈর্ঘ্য হওয়ার প্রস্থের কথাও জাপানে বলে দিতেন যে ওই রাজনৈতিক দলটা কত বড়, ওই রাজনৈতিক দলটার সাপোর্টেই আপনি যে ওই চেয়ারে বসে আছেন, ওই রাজনৈতিক দলটার সঙ্গেই যুগপৎ আন্দোলনে আমরা সবাই ছিলাম। তাহলে এত বড় মিসলিডিং ইনফরমেশন আপনি দিতে পারেন না। আমরা জানি নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না, নির্বাচন দিলেই সব কিছু শেষ হবে না, বাট নির্বাচনেই জনগণকে ক্ষমতায়ন করার একমাত্র, এবং নির্বাচনেই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার। আর বাকি যা সংস্কার সেটা সময়ের ব্যাপার। ইউনূস সাহেব 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় নাই, আপনি মানুষের ক্ষমতাটা মানুষের হাতে দিয়ে দেন, মানুষ আপনাকে সবসময় স্মরণ রাখবে এবং আমরাও আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো। তাহলে আমি আগেও বলি ইউনূস সাহেব, পলিটিক্স আর ইকোনমিক্স এক না, পলিটিক্সে 2 আর 2 22 হয়, ইকোনমিক্সে 2 আর 2 4 হয়। আপনাকে অনেক একটি মাত্র যুক্তিও যদি থাকে সেটা আপনারা উত্থাপন করুন, কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে। সুতরাং ডিসেম্বরেই যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন করা সম্ভব। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে বর্বরতম খুনি, জঘন্য হত্যাকারী, জাতিসংঘ স্বীকৃত খুনি, কত রকমভাবে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, অপহরণ, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, সেটা বের করা আরও অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো সবই রেকর্ডেড হবে এবং আশা করি ভবিষ্যতে যারা এই সরকারে আসুক তারা এই বিচার প্রক্রিয়া চালু রাখবেন এবং ওর পরেও যারা সরকারে আসবেন তাদেরকেও সেই বিচার প্রক্রিয়া চালু রাখতে হবে। এত সহজে ছাড় দেওয়া হবে না। আমাদেরকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে এই দেশে এইভাবে কেউ পার পাবে না, এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে ফেসিজম কেউ কায়েম করতে পারবে না। সেই দৃষ্টান্ত স্থাপন করলেই আমরা ভবিষ্যতের কার্যকর শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব। বাংলাদেশে যে সংস্কার রব উঠেছে এবং সবাই সংস্কারের দোহাই দিয়ে বিভিন্ন রকমের কথা বলে, কেউ এমন সব অলৌকিক সংস্কারের বিষয় উত্থাপন করে যেগুলোর উদ্দেশ্যই হবে যে নির্বাচন বিলম্বিত করা, যেগুলোর একটা অন্তর্নিহিত উদ্দেশ্যই আছে যে নির্বাচন না হওয়া। কিছু কিছু সংস্কারে এমন সব প্রবক্তা আছে বা সংস্কার বাস্তবায়ন নিয়ে এমন সব প্রক্রিয়ার বিষয় উত্থাপন করেছে, তাতে করে মনে হবে যে নির্বাচন না হলেই তাদের জন্য ভালো। যতদিন ক্ষমতা দীর্ঘায়িত করা যায় কারো কারোর জন্য সেটা সুখের বিষয় বটে, তবে অনির্বাচিতভাবে, অজনপ্রিয়ভাবে নির্বাচনে ছাড়া যে ক্ষমতায় থাকা খুব বিপজ্জনক, সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। বাংলাদেশের মানুষ বিগত 17 বছরে ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে, গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। আমরা নির্যাতিত হয়েছি, নির্বাসিত হয়েছি, কারান্তরীণ হয়েছি, আমরা আয়না ঘুরে থেকেছি কেবলমাত্র আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদেরকে যদি এই অধিকার প্রতিষ্ঠার জন্য আরও অবিরত সংগ্রাম করতে হয়, সেটা আমাদের জন্য একটি দুঃখজনক অধ্যায়। আমরা চাই যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক খুব শিগগির, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা চলে যাই খুব শিগগির। আমাদের যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য আমরা অবিরাম কথা বলে যাচ্ছি, সেটা যেন খুব শিগগির শেষ হয়। আমরা অতি দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে আমাদের সমস্ত যুক্তি উপস্থাপন করেছি, সেটা আমরা আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা বিবেচনা করবেন এবং বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য অনেকে পায়তারা করছে, ষড়যন্ত্র করছে দেশে এবং বিদেশে বসে, সেটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। সেটা আমরা যত দ্রুত বুঝতে পারি, বাস্তবায়ন করি, ততই আমাদের জন্য মঙ্গল। এখন অনেকে আমাদেরকে অভিযোগ করেন যে এরা রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য বিএনপি পাগল হয়ে গিয়েছে। ভাই, বাংলাদেশের মানুষ যাকে পছন্দ করবে, ভোট দিবে যে দলকে, তারা নির্বাচিত হবে এবং নির্বাচিত হয়ে মানুষের মতামতের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে সরকার পরিচালনা করবে। এখানে আমরা কি কেউ শপথ করে নিয়েছি বা আমরা কি কেউ জ্যোতিষী যে অমুক দল আসবে? হ্যাঁ, জনগণের মধ্যে একটা মনোভাব আছে বা একটা জনমত আছে যে বিএনপি হয়তো মেজরিটি পাবে, কিন্তু সেটা নির্বাচন হলে না পরে দেখা যাবে।
এখন সেই আশঙ্কায় অনেকে যারা নতুন নতুন দল করেছে তাদের মধ্যে একটা ভাবনা এসেছে কিভাবে এখান থেকে তারা নিষ্কৃতি পেতে পারে। কিন্তু গণতন্ত্রে যদি আমরা বিশ্বাস করি, আমরা যদি ভোটাধিকারের কথা বলি, আমরা যদি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে নির্বাচনের তো কোনো বিকল্প নেই। আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, আমরা সবাই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অতি শীঘ্র নির্বাচনের পক্ষে। আমরা এমন একটি যুক্তি খুঁজে পাই নাই যে একটিও কারণ নাই যে কারণটা দেখিয়ে ডিসেম্বরের পরে নির্বাচন হওয়া যায়। আমরা গতকালকেও সেই প্রশ্নটা উত্থাপন করেছি যে একটি মাত্র যুক্তিও যদি থাকে সেটা আপনারা উত্থাপন করুন, কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে। সুতরাং ডিসেম্বরেই যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন করা সম্ভব। আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো শুধুমাত্র সংবিধানের সংশোধনী বাদে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো যদি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত হয়, সেগুলো বাস্তবায়নের জন্য শুধু 1 মাস আরও কম সময়ের মধ্যে বাস্তবায়ন করা যায়। কিছু অর্ডিন্যান্স জারি করতে হবে, বিভিন্ন আইনের ছোটোখাটো সংশোধনী, আর কিছু নির্বাহী আদেশের মধ্য দিয়ে, এমনকি কিছু অফিস আদেশের মধ্য দিয়েও কিছু কিছু সংস্কার পরিপূর্ণ করা যায়। তবে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যেন এই সমস্ত বিতর্কের মধ্য দিয়ে আমাদের ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য আছে সেটা বিনষ্ট না হয়, এবং এর মধ্যে যেন কোনো ফাটল না ধরে, কোনো গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা যৌক্তিকভাবে সকল কিছু মাথায় রেখে আমরা খুব দ্রুত একটি গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাই। এই হচ্ছে আমাদের কামনা, এটা জাতির প্রত্যাশা। তারা নির্বাচন কমিশন মানে না, তারা সংবিধান মানে না, তাহলে তারা মানেটা কি? নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। যে রায় আমরা পেয়েছিলাম তার বিরুদ্ধে যে আপিল করা হয়েছিল হাইকোর্টে, সেটিকে যে খারিজ করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে যে শুনানিটি হয়, এরপরে সরকারের কোনো পক্ষের কোনো সুযোগ নাই যে এখানে আইনি জটিলতা রয়েছে, কারণ সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চে এই যে রিট আবেদনটি ছিল সেটিকে নিষ্পত্তি করে ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনকেই সর্বসম্মতভাবে ক্ষমতা দেওয়া হয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। অতএব নির্বাচন কমিশন যে গ্যাজেটটি প্রকাশ করেছিল, ইলেকশন ট্রাইব্যুনালের রায়ের উপর ভিত্তি করে তারা যে গ্যাজেটটি প্রকাশ করে আমাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ঘোষণা করেছিল, সেটি বহাল থাকছে এবং সেটিকে আইন হিসেবে মেনে নিতে হবে। এটাই প্রতিষ্ঠা পেয়েছে সর্বোচ্চ আদালতের এই রায়ের মাধ্যমে। আপনারা দেখেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার কতিপয় উপদেষ্টা তারা পক্ষপাতদুষ্ট হয়ে তারা আমাদের এই নির্বাচনের রায় নিয়ে টালবাহানা করেছে। দীর্ঘদিন যাবৎ তারা আমাকে শপথ না পড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে, নির্বাচন কমিশনের ক্ষমতাকে তারা অসম্মান করেছে। এবং আপনারা দেখেছেন তারা আইনের আদালত মানে না, তারা নির্বাচন কমিশন মানে না, তারা সংবিধান মানে না, তাহলে তারা মানেটা কি? এই বাংলাদেশের মানুষ আমরা যদি আগামীকালকে থেকে তাদেরকে না মানা শুরু করি, সেটার দায় দায়িত্ব কে নিবে? এই সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। আমি একটু ধারাবাহিকতায় যদি বলতে চাই, আমাদের এই আদালতের রায় এবং গ্যাজেট প্রকাশ করার পরে আমরা যখন সরকারের কাছে বারবার আবেদন জানালাম, বারবার লিখিতভাবে জানালাম, তারা কিন্তু তোয়াক্কা করলো না। এরপরে ঢাকা সহ দক্ষিণের সর্বস্তরের ভোটাররা তারা রাজপথে নেমে আসে। দীর্ঘদিন যাবত আপনারা আন্দোলন করছেন, এই আন্দোলনের সৈনিকেরা, সেনাপতিরা সবাই আজকে উপস্থিত আছেন, মোড়লের সবাই আছেন। এরপরে আমরা আমাদের দাবি আদায়ে আমরা এখান থেকে বের হয়ে যমুনা ঘেরাও দিয়ে আমরা সেখানে 2 দিন অবস্থান করে যমুনা ঘেরাও দিয়েছিলাম। তখন আমরা কি দেখতে পেলাম? জাতির সামনে একটি নতুন নাটক মঞ্চস্থ করা হলো, যেখানে এখানে পদত্যাগের নাটকের মাধ্যমে জাতিকে, যেটাকে আমরা এক কথায় বলতে পারি ইমোশনাল ব্ল্যাকমেলের মাধ্যমে একটা নাটক মঞ্চস্থ করা হলো। আমরা এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই, রাষ্ট্র পরিচালনা কোনো আবেগের বিষয় নয়। এখানে 18 কোটি মানুষের জীবনযাত্রা, জীবিকার নির্বাহ করার বিষয় রয়েছে। অতএব আবেগ দিয়ে এই রাষ্ট্র পরিচালনা যখন মন চায় নিলাম, যখন আমি একটু বেজার হলাম তখন আমি পদত্যাগ করে চলে গেলাম। এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আসলে জনগণের কল্যাণময় কিছু হবে না, বাংলাদেশের রাষ্ট্রকে কোনো ভালো জায়গার দিকে নিয়ে যাবে না। একজন রাজনীতিবিদ হিসেবে, একজন আপনাদের সহযোদ্ধা হিসেবে কয়েকটি কথাই সরকারের উদ্দেশ্যে বলতে চাই। এই নগর ভবন বিগত 2 সপ্তাহ যাবৎ আমাদেরই নিয়ন্ত্রণে ছিল, আমরাই নিয়ন্ত্রণ রেখেছি, আমরাই দখল করে রেখেছি। এই শপথ কার্যক্রম যদি তারা নাও করায়, আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। ঢাকা শহরের জনগণ বারে বারে আমাকে আহ্বান জানিয়েছে, কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না? তখন আমরা বলেছি, যেহেতু আমরা একটা নিয়মতান্ত্রিক
রাজনৈতিক দল, আমাদের দলের পক্ষ থেকেও আমাদের নেতা বিশেষ করে জনাব সালাউদ্দিন আহমেদ বারবার বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছে। আমাদের আইনজীবী নেতা যারা রয়েছেন, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার কাজল সহ সবাই বারবার নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমাদের সাবেক সচিব জনাব মুশির রহমান সাহেব রয়েছেন, ওনারা বারবার আমাদের পক্ষ থেকে যোগাযোগ করেছেন। কারণ আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী। আমরা চাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক। কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এটাই আমাদের শেষ কথা, এটাই আমাদের শেষ বার্তা। আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, আপনারা জানেন যে আমাদের সামনে ঈদ, কোরবানির ঈদকে সামনে রেখে জনভোগান্তির কথা এবং জনগণের যাতায়াতের কথা মাথায় রেখে চিন্তা করে আমরা আমাদের বর্তমান যে নগর ভবন অবরোধ এবং ঘেরাও যে কর্মসূচি, সেটাকে কিছুটা শিথিল এবং কিছুটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর পরবর্তীতে ছুটির পরে যখনই আমাদের এই শপথ গ্রহণের অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা যদি না আসে, আমরা তখন ঢাকা দক্ষিণের স্তরের জনগণ এবং ভোটারদেরকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ঢাকাবাসীর ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। এটা আজকে নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এটা আমার একার মেয়র হওয়ার বিষয় নয়, এটা আমার ক্ষমতায় যাওয়ার বিষয় নয়। আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, আমি দুঃখ প্রকাশ করতে চাই যে যে জনদুর্ভোগী সৃষ্টি হয়েছে, সিটি কর্পোরেশনকে স্থবির করে ফেলার মাধ্যমে জনগণের সেবার যেটা বিঘ্ন হয়েছে, সেটা দায় পুরোপুরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয় তার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং কর্মকর্তাদের উপর বর্তায়। তারা সরাসরি সংবিধান লঙ্ঘন করার মাধ্যমে এই আমার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটিকে না করতে গিয়ে সরাসরি সংবিধানকে লঙ্ঘন করেছে, আইনকে অবজ্ঞা করেছে, সর্বোচ্চ আদালতকে অবমাননা করছে। তাই আজকে আমরা যদি আমাদের মূল যে লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটা সুষ্ঠু, সঠিক, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন, জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে, সেটা যদি আমরা অর্জন করতে চাই, তাহলে এই যে নগর ভবন কেন্দ্রিক যে আন্দোলনটা তৈরি হয়েছে, এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে না নেওয়া পর্যন্ত আমরা মাঠ থেকে যাব না। এবং আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, কোন বহিরাগত প্রশাসন, কোন বহিরাগত উপদেষ্টা কাউকে এই নগর ভবনে প্রবেশ করতে দেওয়া হবে না। এটা আমাদের সিদ্ধান্ত। আমাদের নির্দেশনা ছাড়া এই নগর ভবন বহিরাগত দিয়ে আমরা চালাতে দেব না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে এখন পর্যন্ত আদালতের রায়ে এবং জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন বহাল রয়েছে। অতএব যা কিছু করতে হবে আমাদের অনুমতি নিয়ে, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে। প্রয়োজনে আমরা প্রশাসক বসাবো, প্রয়োজনে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রশাসক বসাবো। যতদিন না পর্যন্ত আগামী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ততদিন পর্যন্ত আইনগতভাবে সর্বোচ্চ ক্ষমতার এই নগর ভবনের যে সকল কার্যক্রমের অধিকার একমাত্র কেবল আমাদের কাছেই রয়েছে। এটাই হলো আমাদের বার্তা, এটাই হলো আমাদের শেষ কথা। আমরা আন্দোলন ছেড়ে যাচ্ছি না।